প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এ হাসানের লেখা একটি গল্প, বাঘের কবলে। স্থানীয় শিকারী তাজু শেখ আর সরকারি চৌকিদার বালা ফোসাদ একটা গাছের উপর মাচানে বসে আছে। তাজুর হাতে রাইফেল, কিন্তু এই মুহূর্তে রাইফেলটা আইনসঙ্গত নয়, ওটার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ। যে মাচানে ওরা বসে আছে ওটা স্থানীয় এসডিও গর্ডন সাহেবের জন্য তৈরি করেছে ওরা। গর্ডন কাছারির কাজ শেষ করে বাঘ মারতে আসবে। বাঘটাকে মারতে পারলে সাহেব খুশি হয়ে তাজু শেখের বন্দুকের লাইসেন্স রিনিউ করে দেবে। এই আশাতেই চালাক তাজুর যত আয়োজন। ভীষণ গরম আজ, আকাশের সূর্য বুঝি সমস্ত উত্তাপ নিঃশেষ করে দিচ্ছে। বনে জঙ্গলের প্রাণীদের পিপাসায় প্রাণ ওষ্ঠাগত। সামনের নদীটার নাম কহিরা, শুকিয়ে খটখটে, বালু বেরিয়ে গেছে। কয়েকটা ডোবা দেখা যায়। ডোবাগুলো বোধহয় মানুষ খুঁড়ে রেখেছে। হাতিরাও এ কাজ করতে পারে। সারা দিনের পর সন্ধেবেলা হাতিদের একটু স্নান করা দরকার। ডোবাগুলোতে সামান্য জল রয়েছে। কাওয়াখো উপত্যকা ধরে কহিরা নদী বয়ে চলেছে। বিন্ধ্য পর্বতমালার কাইমুর পাহাড়, পাহাড় থেকে কাওয়াখো উপত্যকার ঢল। সমস্ত উপত্যকায় সন্ত্রাস জারি করে রেখেছে একটা প্রকাণ্ড বাঘ। বনের প্রাণী আর রাখাল বালকেরা বাঘটার ভয়ে আদমরা হয়ে থাকে। এই বাঘটাকে মারবার জন্যই তাজু শেখের এত আয়োজন। এর সঙ্গে গর্ডন সাহেবকে খুশি করবার চেষ্টাও রয়েছে। গর্ডন বাঘটাকে মারতে পারলে সন্তুষ্ট হয়ে তাজু শেখের বন্দুকের লাইসেন্স রিনিউ করে দেবে। সেই বাঘ মাচান থেকে বেশ কিছুটা দূরে সকালের আহার সারছিল। গতকাল একটা বড়সড় মোষ মেরেছিল বাঘটা। মারবার পরই অর্ধেকটা খেয়েছিল মোষটার। এখন আরো কিছুটা খেয়ে রেখে দিল পরে খাবে বলে। আগামীকাল পর্যন্ত ওটার খাদ্যভাণ্ডার মজুদ। অতএব বাঘটার এই মুহূর্তে কোনো দুশ্চিন্তা নেই। ক্ষুধার প্রয়োজন মতো এখনকার আহার শেষ করলো বাঘটা। এবার জল খেতে হবে। দু একটা ডোবায় এখনো কিছু জল জমে আছে। ডোবাগুলোর দিকে এগিয়ে গেল বাঘটা। ধীরে সুস্থেই যাচ্ছে। মাচানে রাইফেল হাতে দুজন লোক বসে আছে, এ খবর বাঘটার জানা নেই। ইতিমধ্যে বাঘের সাড়া পেয়ে বনের প্রাণীরা ছোটাছুটি করে পালাচ্ছে। পাখিরা আতঙ্কে চিৎকার শুরু করলো। এই শব্দ শুনে তাজু শেখ আর বালা প্রসাদ সামনের দিকে তাকিয়েই দেখতে পেল বাঘ। বালা বলে উঠল, তাজু, বাঘটা দেখেছিস? গুলি কর, গুলি কর, এরপর আর সুযোগ পাবি না। বাঘের চামড়ার ওপর তাজু শেখের বড় লোভ। উজ্জ্বল রোদ্দুরে বাঘের শরীরে হলুদ রঙের ওপর কালো ডোরা কাটা দাগের দিকে তাকিয়ে থাকে সে, কিন্তু গুলি করতে পারছে না। বেআইনি বন্দুক দিয়ে গুলি ছুঁড়লে ফ্যাসাদে পড়ে যাবে তাজু। বন্দুক তো যাবেই, লাইসেন্সবিহীন বন্দুক রাখার দায়ে আরো অনেক কিছুই হতে পারে। গর্ডনের অপেক্ষায় থাকাই ভালো। তাছাড়া গর্ডন সাহেব পাকা শিকারী। বাঘের খবর দিয়ে এসেছে তাজু। সাহেব না এসেই পারে না। বালাকে ব্যাপারটা বলল তাজু। বালা ফোসাদ অভিজ্ঞ সরকারি চৌকিদার। ব্যাপারটা বুঝতে তার অসুবিধে হলো না। কিন্তু বাঘটা গেল কোথায়? হঠাৎ বুঝি হারিয়ে গেছে। এদিকে বাঘটা যদি জল খেয়ে নেয় তবে আর এমুখ হবে না। মাচান করাটা তখন অর্থহীন হয়ে যাবে। আর গর্ডন সাহেব যদি এসে বাঘের দেখা না পায় তাহলে কাউকেই আর আস্ত রাখবে না। হয়তো তাজু শেখকেই গুলি করে বসবে রাগের মাথায়। অতএব বাঘটাকে জল খেতে দেওয়া হবে না। এই দারুণ গরমে জল না খেয়ে বাঘটা স্থান ত্যাগ করবে না। ঘুরে ফিরে জলের কাছেই আসতে হবে বারে বারে। ওরা ঠিক করলো বাঘটাকে জল খেতে দেওয়া হবে না। বালা প্রসাদ মাচানে ওঠার সময় একটা কুড়ুল নিয়ে উঠেছিল। বাঘের দৃষ্টি আকর্ষণের জন্য সে কুড়ুল দিয়ে গাছের গায়ে ঘা মারতে লাগলো। সেই শব্দ পৌঁছলো বাঘের কানে। ওটা দাঁড়িয়ে পড়ে শব্দটার উৎস খুঁজল।
ওটার ক্রুদ্ধ দৃষ্টি পড়ল মাচানের ওপর। দেখলো দুজন লোক বসে আছে, মানুষ। গাছের ওপর একজোড়া মানুষ, হাতে আবার অস্ত্র। জল খাওয়া স্থগিত রেখে বাঘটা এক লাফে ডান দিকের জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। তাজু শেখ আর বালাপ্রসাদ এবার পড়ল মুশকিলে। গর্ডন সাহেব এখনো এসে পৌঁছয়নি। বাঘটা জঙ্গলে লুকিয়ে আছে, জল খেতেই হবে ওটাকে। মাংস খাবার 4 ঘন্টার মধ্যে জল না পেলে বাঘের মৃত্যু অবধারিত। ওটা আসবেই। তাজু আর বালা গাছ থেকে নামতে পারছে না, আর গর্ডন সাহেব হঠাৎ এসে গেলে বাঘের মুখে পড়তে হবে। ওরা দুজনে মাচানের ওপর থেকে মাঠের দিকে তাকিয়ে রইল, যদি সাহেবকে দেখা যায়। বাঘটা আর অপেক্ষা করল না। পিপাসায় হয়তো ওর ছাতি ফাটছিল। গুলি অথবা জল, দুটোর একটাকে বেছে নিতে হবে ওটাকে। বাঘটা জলই বেছে নিল, তবে খুব সাবধান হয়ে গেল। বুকের ওপর ভর করে মাটির উপর দিয়ে এগোতে লাগলো নিঃশব্দে। খুব সতর্কভাবে সে ঝোপগুলো পার হচ্ছে। মাঝে মাঝে আবার কিছুটা ফাঁকা জায়গা। এই জায়গাটুকু দ্রুত পার হয়ে ঝোপের ভেতর ঢুকছে আর হাঁপাতে হাঁপাতে বিশ্রাম নিচ্ছে। মাচানের উপর বালা হঠাৎ লাফিয়ে উঠল, সাহেব আসছে। কাছারির কাজকর্ম মিটিয়ে গর্ডন সাহেব আসছে বাঘ শিকারের নেশায়। তার সঙ্গে একজন লোক। লোকটা শিকারী নয়, কিন্তু এদিকে সবকিছু তার জানাশোনা। কিন্তু লোকটা বেশি এগোতে চাইছে না বাঘের ভয়ে। গর্ডন এবার মাচান দেখতে পেয়েছে। লোকটাকে ছেড়ে দিল সে, আর ছাড়া পেয়েই ছুট লাগালো লোকটা। গর্ডন ততক্ষণে মাচানে উঠে পড়েছে। বালা বলল, সাহেব বড় খিদে পেয়েছে, গ্রামে গিয়ে 4টে খেয়ে আসি, যাবো আর আসবো। তাজু শেখ আপত্তি করার আগেই গর্ডন অনুমতি দিয়ে দিল। বালাপ্রসাদ আর অপেক্ষা করল না, গাছ থেকে নেমে সে নদী পার হলো। এপারের একটা গাছের ওপর উঠে তাকিয়ে রইল মাচান আর মাচানের সামনের জঙ্গলটার দিকে। খিদে টিদে সব বাজে কথা, ওর ইচ্ছে দূর থেকে বাঘে মানুষের লড়াই দেখা। গাছের ডালে আরাম করে বসলো সে। এখান থেকে সব কিছু সে দেখতে পাবে, অথচ তাকে কেউ দেখতে পাবে না। বাঘটা ততক্ষণে কহিরা নদীর উঁচু পাড়ের ধারে এসে দাঁড়িয়েছে। সামনেই জল, লাফিয়ে পড়লেই হলো। লাফ দেওয়ার আগে ভয়ে ভয়ে চারদিক তাকিয়ে নিল। মাচানের ওপর দুটো লোক বসে আছে, যে কোনো মুহূর্তে বাঘটাকে এপর ওপর করে দিতে পারে রাইফেলের গুলি ছুড়ে। কিন্তু জল খাওয়াটা তার এখন মরণবাচন সমস্যা, তাই ওটা লাফিয়ে পড়ল নদীতে। তখনই গর্ডনের চোখ পড়ল বাঘটার উপর। মাথা নিচু করে বাঘটা যখন জল খাচ্ছে, গর্ডনের রাইফেল গর্জন করে উঠল। গুলি বিঁধল বাঘের পাঁজরে। জলের ওপর 3-4 বার ডিগবাজি খেলে ওটা। তাজু শেখ বলল আরেকটা গুলি চালাতে, কিন্তু গর্ডন কোনো আমল দিল না ওর কথায়। ফুটোর সংখ্যা বেশি হলে বাঘের চামড়াটার জৌলুস নষ্ট হয়ে যাবে না। গুলি খেয়ে বাঘটা জলে ডুব দিল। তারপর জল ছেড়ে উঠে পড়ল তাড়াতাড়ি। আরো কয়েকটা ডিগবাজি খেলো ওটা। তারপর এক লাফে পাহাড়ে উঠে জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেল। গর্ডন দ্বিতীয়বার গুলি করবার জন্য রাইফেল তুলল, কিন্তু রাইফেলটা বিগড়েছে, গুলি বার হলো না। তাজু শেখ শেষ পর্যন্ত বেআইনি বন্দুক থেকেই গুলি ছুড়ল, কিন্তু ততক্ষণে বাঘ পালিয়েছে। জঙ্গলের ভেতর দিয়ে যাবার সময় ওটার বিরাট শরীরের আঘাতে গাছগুলো থেকে শব্দ উঠেছিল। গর্ডন ও তার সহ শিকারীর কানে সে শব্দ আসছিল। কিছুক্ষণ অপেক্ষা করে মাচান থেকে নামল গর্ডন। ইতিমধ্যে বালাপ্রসাদ এসে পড়েছে। গুলির শব্দ গ্রামে পৌঁছেছিল। মাচানের কাছে জড়ো হয়ে গেল গ্রামের লোকেরাও। বাঘটা জখম হয়েছে নিশ্চয়, রক্তের দাগ পাওয়া যাবে। দাগ দেখে গর্ডন মাইলখানেক পথ এগিয়ে গেলেন। পেছনে বিরাট জনতা, সামনেই একটা নালা। ওখানে পাখিরা অস্থিরভাবে চিৎকার করছে। এর অর্থ বাঘটা ওখানেই কোথাও লুকিয়ে রয়েছে। এই বিকেলে পড়ন্ত রোদ্দুরে ছায়া ছায়া জায়গায় আহত বাঘকে ধাওয়া করা বিপজ্জনক। গর্ডন সকলকে ফেরবার আদেশ দিল। সেদিন গর্ডনের আর ফেরা হলো না, গ্রামেই রয়ে গেল। স্থানীয় শিকারীদের নিয়ে মিটিং করল সে।
ঠিক হলো যতগুলো ডোবা আছে সবগুলোর কাছাকাছি মাচান তৈরি করতে হবে। তাজু শেখের পাঠানো খাবার দাবার খেয়ে গড়ন গ্রামেরই একটা বাড়িতে রাত কাটালো। পরের দিন সন্ধেবেলা সবগুলো মাচানের ওপর শিকারীরা বসলো। গর্ডন বসলো বড় ডোবাটার কাছের মাচানের উপর। একটা মাচানে রয়েছে তাজু শেখ। বাঘের প্রত্যাশায় সারা রাত কাটলো। বাঘের কোনো সারা শব্দ পাওয়া গেল। সকাল হতে মাচান থেকে নামলো সবাই। আশেপাশে অথবা ডোবার ধারে বাঘের থাবার ছাপ খোঁজা চলল। অবশেষে থাবার ছাপ পাওয়া গেল গর্ডনের মাচানে 30 ফুটের মধ্যে। এ পর্যন্ত এসে বাঘটা একটা বাঁক নিয়ে ছোট একটা ডোবায় জল খেয়েছে। এত নিঃশব্দে ওটা এসেছে, এতগুলো লোক কেউ টের পায়নি। তাছাড়া এখানে বাঘটা জল খাবে একথা ভাবতেও পারেনি কেউ। এত কাছ দিয়ে গেল সে, অথচ ওটাকে গুলি করা গেল না। গড়নের চুরুটের আগুন দেখেই হয়তো সরে পড়েছে। গড়ন আর সময় দিতে পারছিল না। শহরে অনেক কাজকর্ম পড়ে আছে। শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাবার আগে বলে গেল বাঘের খবর পেলেই যেন তাকে জানানো হয়। বালাপ্রসাদ চুপ করে বসেছিল না। সে সরকারের বেতনভোগী চৌকিদার, তার দায়িত্ব কম নয়। তাছাড়া খোদ এসডিও সাহেব এ ব্যাপারে জড়িত। আহত বাঘটাকে খুঁজতে বের হলো। কহিরা নদীর বালুর ওপর বাঘের চিহ্ন আবিষ্কার করলো সে। ক্ষতস্থান যদি বাঘ জিভ দিয়ে চাটতে পারে তবে জায়গাটা বিষিয়ে ওঠে না, বরং তাড়াতাড়ি ঘা সেরে যায়। এক্ষেত্রে বালা আবিষ্কার করলো বাঘের পাঁজরে গুলি লাগেনি, লেগেছে ঘাড়ে। ঘাড় তো আর চাটতে পারে না বাঘ, ফলে ক্ষতস্থান বিষিয়ে গেছে, পুঁজ হয়েছে। পুঁজ মুছে ফেলার জন্য কহিরা নদীর বালুতে গড়াগড়ি খেয়েছে ওটা। বালুতে পুঁজ পড়েছে, সেই পুঁজ ঘুঁটিয়ে রাখার ধারণ করেছে বালুর সঙ্গে মিশে। অন্য শিকারীরাও নিশ্চেষ্ট ছিল না। গ্রামেরই এক শিকারী ভোলা নারায়ণ। খুঁজতে খুঁজতে সে দেখতে পেল কাঠরির জঙ্গলে একটা গুহায় লুকিয়ে আছে বাঘটা। গর্ডনের গুলি লাগবার পর আরো 1 মাইল গিয়ে এই গুহাটায় আশ্রয় নিয়েছে। এ তল্লাট ছেড়ে বাঘটার যাবার উপায় নেই। কহিরা নদীর জল খেয়েই তাকে বেঁচে থাকতে হচ্ছে। গর্ডনের কাছে খবর চলে গেল, বাঘের হদিশ পাওয়া গেছে। কাছারির কাজ বন্ধ করে তাড়াতাড়ি এখানে চলে এলো সে। ইতিমধ্যে বাঘের গায়ে গর্ডনের গুলি লাগবার পর 8 দিন পার হয়ে গেছে। বেলা 11টায় ভোলানারায়ণের সঙ্গে বাঘের সন্ধানে চলল গর্ডন। আরও 2জন স্থানীয় শিকারী সঙ্গে আছে। রামচন্দ্র নামে একজনের হাতে বন্দুক। পথ দেখিয়ে ভোলা চলল আগে আগে, ভোলার পিছনে গর্ডন। গুহার সামনে থমকে দাঁড়ালো সবাই। গুহা মুখে বাঘ। গুলি খেয়ে বাঘটা সাবধান হয়ে গেছে। আহত ঘাড়ে পুঁজ জমা অবস্থায় শত্রুকে আক্রমণ করতে ইচ্ছে নেই। চট করে গুহার ভেতর ঢুকে গেল বাঘটা। গুহার মধ্যে ঢুকে বাঘ মারবার সাহস কারো নেই। গর্ডন একটা গাছে উঠে বসল। অন্য শিকারীরাও গর্ডনের অনুসরণ করল। সবাই গাছে উঠে গভীর আশা নিয়ে প্রতীক্ষা করে বসে রইল কখন বাঘটা বেরিয়ে আসে। অনেকক্ষণ সময় কেটে গেল। বাঘ আর বেরুচ্ছে না গুহার ভেতর থেকে। আর অপেক্ষায় না থেকে অন্ধকার গুহার ভেতরেই গুলি চালালো গর্ডন। পাথরে গুলি লাগলো, শব্দই হলো শুধু। হঠাৎ বাঘটা বেরিয়ে এলো। চোখের পলক পড়তে না পড়তে কয়েক লাফে ওটা জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কিন্তু এটুকু অবসরের মধ্যেই শিকারী রামচন্দ্রের হাতের বন্দুক গর্জন করে উঠল। গুলি লাগলো পেছনের পায়ে, রক্ত পড়ছিল। কিন্তু বাঘটা থামল না, জঙ্গলের মধ্যে ঢুকে গেল দ্রুত। অনেক দূর থেকে ক্রুদ্ধ গর্জন শোনা যেতে লাগলো ওটার। এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার আহত বাঘটাকে তাড়া করা বৃথা। সবাই ফিরে গেল গ্রামে। সকাল থেকে বাঘের পেছনে ছুটোছুটি করে খিদেও পেয়েছে সকলের। গ্রামের একটা বাড়িতে দুপুরের আহারের আয়োজন হয়েছে। সবেমাত্র খেতে বসেছে সবাই, একজন শিকারী ছুটতে ছুটতে এসে খবর দিল বাঘের দেখা পাওয়া গেছে।
খাওয়া ফেলে গর্ডন ছুটল, সঙ্গে ছুটল আর সবাই। দেখা গেল সেই নালাটার মধ্যে বাঘটা বসে আছে। নালার ওপরে একটা বড় পাথর, বাঘ আর শিকারীর মাঝখানে ভালো আড়াল। গর্ডন উঠল পাথরটার উপরে। বাঘটাকে ভালোভাবেই দেখতে পাচ্ছে গর্ডন। তারপর রাইফেল তুলল সে। বাঘটা দেখতে পেয়ে গেল গর্ডনকে। ভয়ঙ্কর গর্জন করে ওটা তেড়ে এলো। মাত্র 50 ফিট দূরত্বে পাথরটা বেয়ে ওপরে উঠতে লাগলো বাঘটা। রাইফেলের মাছির ওপর চোখ রেখে নিশ্চল হয়ে গর্ডন দাঁড়িয়ে রইল। আর একটু এগিয়ে এলেই বাঘটাকে গুলি করবে গর্ডন, কিন্তু তর্জন গর্জন তেড়ে আসা সবকিছুই বাঘটার চালাকি। শিকারীকে ধোঁকা দেওয়াই ওটার উদ্দেশ্য। গর্ডনের সঙ্গে বাঘটার দূরত্ব যখন মাত্র 20 ফিট, ওটা লাফিয়ে পড়ল ডান দিকে। তারপর গভীর নালাটা বেয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। রাইফেল ঘুরিয়ে গুলি করবার সুযোগ পর্যন্ত পেল না গর্ডন। হতাশ হয়ে গর্ডন আবার গ্রামে ফিরে গেল। আহার শেষ করে উঠতেই একজন লোক এসে খবর দিল বাঘটাকে জল খাবার জন্য নদীর দিকে যেতে দেখা গেছে। তখন 3টে বাজে। তাজু শেখ ও বালা প্রসাদকে নিয়ে গর্ডন বেরিয়ে পড়ল। সঙ্গে গেল আরো 2জন। নদীর ধারে পৌঁছে গর্ডন দেখল বাঘটা জলের ধারে। পাড়ের একটু উঁচু জায়গায় উঠল সে। বাঘ ও গর্ডনের মধ্যেকার দূরত্ব 20 ফিট। স্থানীয় শিকারীরা আশেপাশের গাছগুলোতে উঠে গেল। ট্রিগারে চাপ দিল গর্ডন। রাইফেল থেকে গুলি বেরিয়ে লাগলো বাঘটার চোয়ালে। এবারে খেপে গেল বাঘটা। চোয়ালে গুলি লাগায় যন্ত্রণায় অস্থির হয়ে গর্জন করতে করতে ছুটে আসতে লাগলো গর্ডনের দিকে। গর্ডন গাছে উঠতে গেল, কিন্তু রবার শোলের জুতো নিয়ে পিছলে পিছলে পড়ছিল। বাধ্য হয়ে গাছে চড়বার ইচ্ছা ত্যাগ করতে হলো তাকে। এরপর ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল গর্ডন। রাগে ফেটে পড়ে আহত বাঘটা গর্জন করতে করতে সেই গাছের নিচে এসে লাফাতে লাগলো। বালাপ্রসাদ ছিল সেই গাছে। তাড়াতাড়ি গাছের মগডালে উঠে গেল সে। ঝোপের আড়ালে গর্ডন কিছুই দেখতে পাচ্ছিল না। বাঘের হাত দেখে তার মনে হলো কেউ বুঝি গাছ থেকে পড়ে গেছে বাঘের মুখে। ঝোপ থেকে মুখ বাড়িয়ে দেখতে গেল কি হয়েছে। গাছের উপর তাজুকে দেখল সে। তাজু ইশারায় গর্ডনকে বলছিল লুকিয়ে পড়তে। গর্ডন ভুল বুঝল। সে ভাবল তাজু বুঝি তাকে গাছের ওপর উঠে আসতে বলছে। গাছের দিকে যাবার জন্য ঝোপ থেকে বের হতেই একেবারে বাঘের মুখোমুখি পড়ে গেল গর্ডন। ওকে দেখেই বাঘটা ঘুরে দাঁড়ালো। তারপর গর্ডনকে লক্ষ্য করে একটা লাফ দিল। মাথাটা নিচু করে বাঘের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করল গর্ডন। গর্ডনকে টপকে মাত্র 4 ফিট দূরে মাটিতে পড়ল বাঘটা। মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়ালো। তারপরেই ঝাঁপিয়ে পড়ল গর্ডনের উপর। টুপি মাথায় থাকার জন্য গর্ডনের গলা কামড়ে ধরতে পারল না বাঘটা, কিন্তু মাটিতে পেরে ফেলে চেপে বসলো তার উপর। বাঘের ধাক্কায় গর্ডনের হাত থেকে রাইফেলটা ছিটকে গেছে। বাঘের নিচে হাত বাড়িয়ে রাইফেল হাতড়ালো গর্ডন, কিন্তু রাইফেলটা হাতের নাগালের মধ্যে নেই। কোমরে হাত দিল সে। এখানে একটা লম্বা ছোড়া সে শিকারের সময় রাখেই, কিন্তু এমনই দুর্ভাগ্য আজকে ছোড়াটা আনেনি। ডান হাত দিয়ে গর্ডন গলাটা আড়াল করে রেখেছিল। বাঘটা ওর কোনই কামড়ে ধরল। তাজু শেখ আর বালাপ্রসাদ গাছের ওপর অসহায়ের মতো বসে এই দৃশ্য দেখছিল। বাঘটা গর্ডনের হাত চিবিয়ে খাচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কারো মুখেই কথা সরছিল না। কি যে ওরা করবে বুঝে উঠতে পারছে না। কে একজন গাছ থেকে নেমে এলো। সাহেবের ছিটকে যাওয়া রাইফেলটা তুলে নিল সে। লোকটাকে রাইফেল তুলে নিতে দেখতে পেয়েছিল গর্ডন। যদিও তার হাত বাঘের দাঁতে গুড়িয়ে যাচ্ছে, সমস্ত শরীর ফালাফালা করে ছিঁড়ছে বাঘটা, তবু গর্ডনের মাথায় চিন্তা এলো, আনাড়ি হাতে যদি গুলি চালায় লোকটা, তবে বাঘের বদলে তারই গায়ে গুলি লাগার সম্ভাবনা বেশি। তাছাড়া বাঘটাও ক্রমশ নিস্তেজ আর শক্তিহীন হয়ে পড়ছে। এ অবস্থায় গুলি না করাই ভালো। গর্ডন প্রাণপণে চেঁচিয়ে উঠল, খবরদার গুলি চালিও না কেউ, বাঘ নিজে থেকেই মরবে। মাচানের ওপর থেকে তাজু শেখ চিৎকার করে বলল, চেঁচাবেন না সাহেব, কথা বললে বাঘটা আপনাকে বেশি আঘাত করবে, চুপ করে থাকুন।
তাজুর গলার শব্দ বাঘটা শুনতে পেল। গড়নকে ছেড়ে ওটা ছুটল তাজুর দিকে। তাজুর হলো বিপদ, গাছ থেকে নামার উপায় নেই। বাঘটা গাছে উঠবার চেষ্টা করছে। সে মাচানের উপর থেকে নদীর দিকে লাফিয়ে পড়ল, কিন্তু বালুর উপর না পড়ে সে পড়ল পাথরের উপর। ওর 3টে দাঁত ভেঙে বেরিয়ে গেল। তাজুকে লাফাতে দেখে বাঘটাও লাফ দিয়েছিল, কিন্তু এই তার শেষ লাফ। ওটার শরীরে তখন আর কোনো শক্তি নেই, পড়ল গিয়ে একটা ডোবায়। এই বোধহয় বাঘটার শেষ জলপান। ডোবার মধ্যে মুখ থুবড়ে পড়ে রইল ওটা। এদিকে তাড়াতাড়ি গাছের ডাল কেটে পাগড়িয়ে একটা স্ট্রেচার বানানো হলো। সকলে ধরাধরি করে গড়নকে নিয়ে গেল গ্রামে। একটা জিপ পাওয়া গেল। দ্রুত জিপ চালিয়ে গড়নকে পৌঁছে দেওয়া হলো বেনারস হাসপাতালে। শেষ হলো এ হাসানের লেখা গল্প বাঘের কবলে। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ।